টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিনের অল সাবজেক্টের দুটো করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে চলেছে। তো দেখে নাও আজকে প্রশ্নোত্তর পর্বটি। একবার দেখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যেটা থাকছে নব সৃষ্টি, আকাশে 7টি তারা এবং বাংলা শব্দভাণ্ডার, চিঠি, ভাবার্থ, সারাংশ, শব্দ, পদ, আবহমান, রাধারানী, বিশেষ্য, বিশেষণ, সর্বনামের বিস্তারিত আলোচনা, এইগুলো থাকছে তোমাদের সিলেবাসে। এবার আমরা দেখে নেব তোমাদের কোন কোন টাইপের কত নম্বরের প্রশ্ন থাকতে চলেছে। দেখো তোমাদের গল্প থেকে একটা এমসিকিউ, একটা শর্ট কোশ্চেন, একটা রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের, মোট 7 নম্বর। ঠিক একইভাবে কবিতা থেকেও 1 নম্বরের এমসিকিউ, 1 নম্বরের একটা প্রশ্ন এবং একটা 5 নম্বরের প্রশ্ন, মোট 7 নম্বর। প্রবন্ধ থেকেও ঠিক একইভাবে 7 নম্বরের প্রশ্ন থাকছে, চিঠি থেকেও 7 নম্বর প্রশ্ন থাকছে, সহায়ক গ্রন্থ থেকেও 7 নম্বর প্রশ্ন থাকছে। শুধুমাত্র প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে ব্যাকরণে গিয়ে, সেখানে থাকছে 2টো এমসিকিউ, 3টে 1 নম্বর প্রশ্ন, মোট থাকছে 5 নম্বর। এইভাবে তোমাদের এই যে 40 নম্বর, সেই 40 নম্বরটা ডিস্ট্রিবিউট তোমাদের এইভাবে হবে। তো দেখে নাও প্রথমে কি আছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। তখন সে জিজ্ঞাসা করিল তোমার বয়স কত? উত্তরের শ্রোতা জানিয়েছে কত বছর, 5-7 বছর নাকি 7-8 বছর নাকি 10-11 বছর নাকি 9-10 বছর। উত্তর হবে 10-11 বছর, গ, এটা হচ্ছে সঠিক উত্তর। 1.2 ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, ব্যথিত গন্ধ আছে কোথায়? তো এটা হচ্ছে গ, যেটা সঠিক উত্তর। দেখো, কিশোরের পায়ে দলা মুখা ঘাসে আর লাল লাল বটের ফলে। 1.3 দেখো, উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিঃসৃতি দিতে সক্ষম হয়েছিলেন কে? উত্তর হবে কবি ইকবাল। 1.4 দেখো, ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে স্বামী বিবেকানন্দকে বিশেষ সাহায্য করেছিলেন, এটা কি হবে? উত্তর হচ্ছে ক, মিস্টার E.T. স্টার্ডি। 1.5 সিঁড়ি হলো একটি, এটা হচ্ছে খ, অর্ধ তৎসম শব্দ। 1.6 যে কেউ একটি, এটা কি হচ্ছে? একটা হচ্ছে যৌগিক সর্বনাম। 1.7 দেখো, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পড়ানোর যন্ত্রটির নাম হচ্ছে, উত্তরটা কি হবে? উত্তরটা হবে অরনিথান। বোঝা গেল? এবার দেখো 1 নম্বরের যে প্রশ্নগুলো বলেছিলাম সেই প্রশ্নগুলো এবার দেখো, কম বেশি 15টি শব্দ লিখতে হবে। উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা? উত্তর লিখবে উর্দুর সঙ্গে ফার্সি ভাষার মূল সুরটি বাঁধা। 2.2 যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, কোন উঠোনে গিয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে? উত্তর লিখবে আবহমান কবিতায় কবি লাউমাচার পাশে উঠোনে গিয়ে দাঁড়ানোর কথা বলেছেন। 2.3 দেখো, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব বলে পথলেখক মনে করেন? উত্তর লেখো, স্বামীজির মতে তার প্রিয় শিষ্যা নিবেদিতা পক্ষে মিস মুলারের সঙ্গে বনিয়ে চলা অসম্ভব বলে পথলেখক মনে করেন। এবার দেখো 2.4 রাধারানী তখন বিষণ্ণ বদনে সকলের কথা তাহার মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রহিল, সকাতরে বলিল, মা এখন কি হবে? উত্তরে রাধারানীর মা কি বলেছিলেন? উত্তর লিখবে, উত্তরে রাধারানীর মা বলেছিলেন, জনৈক সহৃদয় ব্যক্তিটি তাদের এমন করুণ অবস্থা জেনেই তাদের সাহায্য করার উদ্দেশ্যে টাকা দিয়ে গিয়েছিলেন। 2.5 দেখো, সেখানে যাওয়া আসা অত্যন্ত কঠিন, নিম্নরেখ পদটি কি ধরনের বিশেষ্য? উত্তর লিখবে পদটি ক্রিয়াবাচক বিশেষ্য। 2.6 আগন্তুক শব্দ বলতে কি বোঝো? উত্তর লিখবে আগন্তুক শব্দ হলো অতিথি বা বাইরের থেকে, বিদেশ থেকে এসেছে এমন। কৃতঋণ শব্দের অর্থ যা ধার নেওয়া হয়েছে। বাংলা ভাষার বহিরাগত বা লব্ধ শব্দগুলি হলো আগন্তুক শব্দ। 2.7 পঙ্গু ক্রিয়ার একটি উদাহরণ দাও। উত্তর লিখবে পঙ্গু ক্রিয়ার উদাহরণ হলো বটে, নয়, আছে প্রভৃতি ক্রিয়াগুলি হলো পঙ্গু ক্রিয়া। ছেলেটি বুদ্ধিমান বটে, এই উদাহরণে বটে ক্রিয়ার কাল বদলানো যায় না। ঠিক আছে? এবার দেখো 2.8 মুহূর্তের মধ্যে একটা চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল, কোন বিপদের আশঙ্কা করেছেন? উত্তর লিখবে বক্তা তথা শঙ্কু কভার্স উধার হয়ে যেতে পারে, এই বিপদেরই আশঙ্কা করেছেন। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন, কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
এবার প্রথম যে প্রশ্ন আছে, সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। প্রাবন্ধিকের এমন মন্তব্যের কারণ কি? প্রসঙ্গত বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা সম্পর্কে তিনি কোন অভিমত ব্যক্ত করেছেন? উত্তর লিখবে প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী রচিত নবনব্য সৃষ্টি নামাঙ্কিত প্রবন্ধ থেকে আলোচ্য উক্তিটি গৃহীত হয়েছে। সংস্কৃত ভাষাকে লেখকেরা বিশেষ মর্যাদা দিয়েছেন তার মনে হয়েছে। সংস্কৃত ভাষার একটি নিজস্ব শক্তি রয়েছে, সে অন্যের উপর নির্ভরশীল নয়। কোনো নতুন চিন্তা অনুভূতি যখন আমাদের মনের মধ্যে উপস্থিত হয়, তখন সংস্কৃত ভাষা আপনা থেকেই নিজের শক্তি ভাণ্ডার থেকে বেরিয়ে আসে। এই ভাষার শব্দভাণ্ডার যথেষ্ট উন্নত। নতুন শব্দ নির্মাণে সংস্কৃত ধাতুপত্রয় ও উপসর্গের ব্যবহার হয়, তাই প্রাবন্ধিক এই ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। বস্তুত ইন্দো ইউরোপীয় ভাষার অন্যতম শাখা হলো ভারতীয় আর্য। এই ভাষা থেকেই সংস্কৃত বা বৈদিক ভাষার সৃষ্টি। এই ভাষা ছিল স্বয়ংসম্পূর্ণ, তাই প্রাবন্ধিক লিখেছেন সংস্কৃত কি স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে সংস্কৃত কারো কোনো আপত্তি নেই। এই কারণ বিশ্লেষণে তিনি জানিয়েছেন, প্রথমত কারণগুলো দেখো, সংস্কৃত ভাষায় বিদেশি শব্দ গ্রহণ করেছে ঠিকই, কিন্তু তার পরিমাণ খুবই কম। দ্বিতীয়ত, সংস্কৃত অন্যের থেকে ধারণা নিয়ে নিজের ভাণ্ডারে অনুসন্ধান করে রেখেছে, কি অমূল্য রতন তার আছে, এই থেকে এটা কিন্তু বোঝা গেছে। কিন্তু বর্তমান যুগে ইংরেজি আত্মনির্ভরশীল নয়, কারণ প্রথমত আমরা প্রয়োজনে অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি। দ্বিতীয়ত, পাঠান মুঘল যুগের আইন আদালত খাজনা খারিজ করার সময়ে প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দকে আমরা নিয়েছি। তৃতীয়ত, পরবর্তী যুগের ইংরেজদের কাছ থেকে যথেষ্ট শব্দ গ্রহণ করা হয়েছে। এইভাবেই অন্য ভাষার উপর নির্ভরশীল হওয়া বাংলাকে স্বয়ংসম্পূর্ণ বলা চলে না। আবার ইংরেজি ভাষায় প্রচুর পরিমাণে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শব্দ প্রবেশ করেছে, তাই একে স্বয়ংসম্পূর্ণও বলা চলে না। তো এরপরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি উত্তরগুলো পড়ছি না, তোমাদের উত্তরগুলো দেখাচ্ছি। তোমরা এই উত্তরগুলো একবার টুকে নিও। তোমাদের যদি পিডিএফ দরকার হয় তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য পিডিএফ নিয়ে চলে আসবো। এছাড়াও তোমাদের যদি আরো এক সেট প্রশ্ন দরকার হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। ৩.২ দেখো, বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। নব নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কিভাবে পরিস্ফুটন করেছেন তা আলোচনা করো। তো এই উত্তরটা তোমরা দেখে নাও। এটা সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। তো এই উত্তরটা আমি স্ক্রল করে যাচ্ছি আস্তে আস্তে। তোমরা এই উত্তরটা একবার দেখে নাও। মাঝখানে এইসব কোটেশনগুলো তোমাদের দিতে হবে। হ্যাঁ, আমি চাইলে তোমাদের এই পিডিএফ গুলো কিন্তু দিয়ে প্রোভাইড করে দেবো। ঠিক আছে? এইভাবে তোমরা উত্তরটা লেখা শেষ করবে। আমি তারপরে পরের প্রশ্নে চলে যাচ্ছি। কম বেশি ১৫০ শব্দের নিচে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে ৫ করে। পৃথিবীর কোন পথ এ কন্যেরে দেখেনি কো? উদ্ভিদাংশে কোন কন্যার প্রসঙ্গ রয়েছে? পৃথিবীর কোন পথ তাকে দেখেনি বলে কবির মনে হয়েছে এবং কেন? পৃথিবীর কোন পথ তাকে দেখেনি বলে মনে হয়েছে? ঠিক আছে? তো দেখো উত্তরে তোমরা যেটা লিখবে, এটা জীবনানন্দ দাশের আকাশের সাথে তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে কন্যা বলতে কবি বঙ্গ প্রকৃতিকে নেমে আসা প্রকৃতিতে নেমে আসা শান্ত অনুগত নীল সন্ধ্যার কথা বলেছেন। বাংলার সন্ধ্যা অনাড়ম্বর বৈভবহীন, কিন্তু কবির চোখে তার রূপসী কেশবতী কন্যারূপে প্রতিভাত হয়েছে। তো এরপরে যে উত্তরটা আছে একবার তুমি দেখে নাও। আমি সলভ করে নিচ্ছি, আমি আর পড়ছি না। পড়লে ফালতু ভিডিওর লেন্থটা বড় হচ্ছে, তোমাদের সময়টাও বেশি লাগছে। তোমরা তার থেকে যেখানে দরকার সেটা পজ করে তোমরা টুকে নাও। এছাড়া তো আমি বললাম তোমাদের জন্য পিডিএফ আমি প্রোভাইড করবো। ৪.২ নেবে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। কার কোন যন্ত্রণার কথা উদ্বেগাংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? তো এর উত্তরটাও তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি। এর উত্তরটা কি হতে পারে? ঠিক আছে? ভালো করে দেখে নাও এবং পজ করে টুকে নাও। এবার দেখো পরেরটা, কম বেশি ১৫০ শব্দের নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কার প্রতি স্বামী বিবেকানন্দের এই পরামর্শ? তিনি কোন কাজে ঝাঁপ দিতে চান? কাজে ঝাঁপ দেওয়ার আগে স্বামী বিবেকানন্দ কোন বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন বলে তাকে জানিয়েছেন? তো এর উত্তরটা একবার দেখে নাও। এটা কাকে উদ্দেশ্য করে? তার শিষ্যা মিস নোবেলকে উদ্দেশ্য করে এই পরামর্শ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তোমরা নিশ্চয়ই এটা পড়েছো। এর উত্তরটা একবার কি করে গুছিয়ে লিখবে সেটা ভালো করে তোমরা এখানে দেখে নাও। এবার দেখো পরের প্রশ্নে চলে আসছি ৫.২। কিন্তু আসল কথা এই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে। কোন প্রসঙ্গে পথলেখক প্রশ্নোদ্ধৃত উক্তিটির অবতারণা করেছেন? প্রসঙ্গ উদ্দিষ্ট ব্যক্তির প্রতি তার স্নেহশীলতার প্রকাশপত্রে কিভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। তো এর উত্তরটাও তোমরা দেখে নাও। এই উত্তরটাও তোমাদের আমি পড়ে শোনাচ্ছি না। দেখো বিভিন্ন পয়েন্টে আছে। প্রথমত, তারপরে দ্বিতীয়ত, এগুলো আমি আন্ডারলাইন করেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তৃতীয়ত, ঠিক আছে? ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো। এবার ৬ নম্বরে আমরা প্রশ্নে চলে আসছি। দেখো ৬ নম্বরে কি আছে?
কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি আরম্ভ হওয়ার কোন পরিস্থিতি তৈরি হলো? রাধারানীকে সেই পরিস্থিতি থেকে কে কিভাবে উদ্ধার করলেন? তো এই উত্তরটা ভালো করে একবার দেখে নাও। ঠিক আছে? এর উত্তরটা আমি আস্তে, আস্তে স্ক্রল করছি যাতে তোমাদের ভিডিওটা পজ করতে সুবিধা হয় এবং খাতায় এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে সুবিধা হয়। ঠিক আছে? মাঝে, মাঝে এইসব কোটেশনগুলো তোমার দিতে হবে। এইসব কোটেশন দিলে লেখার যে তোমরা যেটা লিখছো সে লেখাটা আরেকটু ভালো হবে। ঠিক আছে? এবার দেখো ৬.২ এ চলে আসছি। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। কাদের সম্পর্কে এই উক্তি? পাঠ্যাংশে তাদের দারিদ্র্য এবং নির্লোভ মানসিকতার পরিচয় কিভাবে প্রস্ফুটিত হয়েছে? এর উত্তরে তোমরা কি লিখবে? প্রশ্নের এই অংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী নামক গল্প থেকে নেওয়া হয়েছে। আলোচ্য গল্পে তৎকালীন সমাজ জীবনের যেমন ছাপ পড়েছে তেমনি এক সর্বহারা মা মেয়ের সংগ্রামী সজ্জীবনের পরিচয় পাওয়া যায়। ঠিক আছে? এরপরে আমি এই উত্তরগুলো তোমাদের জন্য লিখে দিয়েছি। একবার তোমরা পজ করে এই ভিডিওটা দেখে নিও। ঠিক আছে? আস্তে, আস্তে আমি স্ক্রল করছি যাতে তোমাদের সুবিধা হয়। পুরোপুরি এরকম করে প্যারাগ্রাফ চেঞ্জ করে, করে তোমাদেরকে এই প্রশ্নের উত্তর সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে? তো এর আগে এক সেট প্রশ্ন উত্তর করালাম। এবার তোমাদের জন্য আরো এক সেট প্রশ্ন উত্তর এখানে নিয়ে এসেছি। সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথমে যে শর্ট কোয়েশ্চেন আছে, পুরুষ মানুষের গলার কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর মনে সাহস আসিল, উৎসাহ জাগিল, নাকি রোদন বন্ধ হইল, নাকি বড় ভয় করিল? উত্তর হবে গ, রোদন বন্ধ হইল। ১.২ আকাশে সাতটি তারা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে সংকলিত সেটি হলো, এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ঘ, রূপসী বাংলা। ১.৩ দেখো, ভারতীয় আর্যগণ কোন ভাষার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন? উত্তর হচ্ছে ফার্সি। ১.৪ দেখো, পাঠ্য চিঠিটি যে তারিখে স্বামীজি লিখেছিলেন, তো এটার যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে গ, ২৯শে জুলাই ১৮৯৭ খ্রিস্টাব্দে। ১.৫ দেখো, পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে খ, কোভারু বিয়াস। ১.৬ তৎসম মানে বাংলার সমান, ইংরেজি সমান, তুর্কির সমান, সংস্কৃতের সমান। উত্তর হচ্ছে ঘ, সংস্কৃতের সমান। ১.৭ দেখো, ধনের লিখিত রূপ হলো, এটা কি? বর্ণ। সরি, এটা ধ্বনির লিখিত রূপ হবে। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, গ। এবার দেখো ১.৮ কবি এটি কি ধরনের বিশেষ্য পদ? ঠিক আছে? এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য পদ। এবার দেখো ২ এর দাগের প্রশ্ন, কম বেশি ১৫টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রাধারানী মায়ের পথ্যের জন্য কি করেছিলেন? উত্তর লিখবে মায়ের পথ্য সংগ্রহের জন্য রাধারানী বনফুল তুলে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করতে গিয়েছিলেন। ২.২ দেখো, নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, কলমিটা কি? উত্তর লিখবে পুকুরের ধারে বা কোনো জলাশয়ের ধারে জন্মায় এমন এক ধরনের স্বাদ যা বাঙালির খাদ্যতালিকায় স্থান পায়, সেটি হলো কলমি। ২.৩ দেখো, আমেরিকার সংবাদে জানলাম যে, আমেরিকার সংবাদে স্বামী বিবেকানন্দ কি জানতে পেরেছিলেন? উত্তর লিখবে ১৮৯৭ খ্রিস্টাব্দে শরৎকালে স্বামী বিবেকানন্দের দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল ভারতে পরিবহনে আসছেন, এটাই কিন্তু তিনি জানতে পেরেছিলেন। ২.৪ বহু সাহিত্যিক উঠে পড়ে লিখেছেন। বহু সাহিত্যিক কেন উঠে পড়ে লিখেছেন? উত্তর লিখবে বহু সাহিত্যিক হিন্দি থেকে আরবি, ফার্সি, ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লিখেছেন। ২.৫ সিনিয়র আর্গাসের সিলভার ক্যাডিলাক গাড়ি ছাড়া আর কত রকমের গাড়ি আছে? উত্তর লিখবে সিনিয়র আর্গাসের সিলভার ক্যাডিলাক গাড়ি ছাড়া ব্যাংকার সিনিয়র গাল্লামেশের গাড়ি আছে। ২.৬ কার্য, কজ, কাজ, পরিবর্তিত কাজ শব্দটি কি ধরনের শব্দ? উত্তর লিখবে পরিবর্তিত কাজ শব্দটি তদ্ভব শব্দ। চলে আসছে ২.৭ সমষ্টিবাচক বিশেষ্য পদ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যে বিশেষ্য পদ কোনো দল, গোষ্ঠী বা ওই শ্রেণীর সমষ্টিকে চিহ্নিত করে তাকে সমষ্টিবাচক বিশেষ্য পদ বলে, যেমন শিক্ষক, ডাক্তার, নেতা ইত্যাদি। ২.৮ পৃথিবীর কোন পথে পৃথিবী কোন শ্রেণীর শব্দ? উত্তর লিখবে পৃথিবী তৎসম শব্দ। এবার দেখো চলে আসে ৩ এর দাগে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো ৩টি। ঠিক আছে? ৩ করে আছে, ৩ তারিখে ৯। কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ করিল।
কার কণ্ঠস্বর শুনে রাধারানীর রোদন বন্ধ হয়েছিল এবং কেন? উত্তরে লিখবে রাধারানী তার মায়ের পথ্য সংগ্রহের আকাঙ্ক্ষায় বনফুলের মালা গেঁথে তা বিক্রির উদ্দেশ্যে মাহেশের রথের মেলায় যায়, কিন্তু প্রবল বর্ষণের কারণে মেলা ভেঙে যায়, তাই তার কোনো মালা বিক্রি হয় না। ব্যর্থ মনোরথে অন্ধকার পথে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরার পথে হঠাৎ এক পুরুষ রাধারানীর ঘাড়ে এসে পড়লে রাধারানী উচ্চস্বরে কেঁদে ওঠে। পুরুষটি তখন রাধারানীকে কাঁদার কারণ জিজ্ঞাসা করেন। পুরুষটির কণ্ঠস্বরে সহৃদয়তার পরিচয় পেয়ে রাধারানীর কান্না বন্ধ হয়েছিল। পরের প্রশ্ন, কেশুবতী কন্যা যেন এসেছে আকাশে, পংক্তিটি ব্যাখ্যা করো। উত্তর লিখবে উদ্ধৃতাংশটি কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশুবতী কন্যা বলেছেন। কেশুবতী কন্যার সমগ্র মুখমণ্ডল এমনকি শরীরও ঢেকে যায় নিবিড় কালো চুলে, যা কন্যাকে করে তোলে সৌন্দর্যশালিনী। কল্পরাজ্যে বিচরণ করছে কবি চেতনা। সন্ধ্যার আকাশে নেমে আসা মায়াবী নীলাভায় আপ্লুত হয়েছেন কবি। সন্ধ্যার আকাশ আঁধার কবির কল্প চোখে কেশুবতী কন্যার ঘন চুলের মধ্যে নিবিড়তা পেয়েছে সন্ধ্যার বিরূপতা। তাই কবি প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছেন। 3.3 দেখো, কোন বিশেষ প্রয়োজনে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে এই চিঠিটি লিখেছিলেন? উত্তর লিখবে স্বামী বিবেকানন্দের ইংরেজ ভক্ত মিস্টার স্টার্ডির চিঠি পড়ে তিনি জানতে পেরেছিলেন মিস নোবেল ভারতে এসে ভারতবর্ষের সেবায় নিজেকে যুক্ত করতে আগ্রহী। তাই স্বামীজি এই চিঠির মাধ্যমে তাকে সব দিক বিবেচনা করার জন্য উপদেশ দিয়েছেন। তবে তিনি তার মনের আবেগ প্রকাশ করে জানিয়েছেন যে তার মতো নারীর খুব প্রয়োজন ভারতবর্ষকে উদ্ধার করার জন্য। তাই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও তিনি আলোচনা করেছেন। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্ন আছে, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? উত্তর লিখবে প্রাচীন যুগের সংস্কৃত ভাষা তো বটেই, তাছাড়া হিব্রু, গ্রিক, আবেস্তা প্রভৃতি সব ভাষাই ছিল আত্মনির্ভরশীল। কিন্তু বর্তমান যুগের ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়, কারণ প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ গৃহীত হয়েছে ও হচ্ছে। পাঠান মোগল শাসন যুগে আইন, আদালত, খাজনা, খারিজ ব্যাপারে নতুন নতুন শব্দের জন্য আরবি ও ফার্সি ভাষা থেকে শব্দ নিতে হয়েছিল। তার পরবর্তী ইংরেজ শাসন যুগে ইংরেজি ভাষার মাধ্যমে নিতে হয়েছে, কিংবা অন্যান্য ভাষা থেকে শব্দ ইংরেজি মাধ্যমে প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকেছে। কাজেই বর্তমান বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। এবার দেখো 4 দাগের প্রশ্ন কি আছে, কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। তো এই যে প্রশ্নগুলো আছে এর উত্তরগুলো পড়ে শুধু আমি সময় নষ্ট করছি না, আমি জাস্ট প্রশ্নটা পড়ে দিচ্ছি আর উত্তরগুলো তোমাদের কাছে স্ক্রল করে যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, এই বিধবার পরিচয় দিয়ে পরিণতি কি হলো সংক্ষেপে লেখো। তো এটা রাধারানী গল্প থেকে নেওয়া হয়েছে। তো একবার দেখে নাও তোমরা, আমি স্ক্রল করছি আস্তে আস্তে, তোমরা সুন্দর করে ভিডিওটা পজ করবে, ভিডিওটা পজ করে এর উত্তরগুলো সুন্দর করে লিখে নেবে। আর তোমার যদি পিডিএফ দরকার হয় অবশ্যই আগেও বলেছি কমেন্টে তোমরা জানাবে, আমি তোমার জন্য পিডিএফ প্রোভাইড করব। এবার দেখো 4.2 আবহমান শব্দের অর্থ কি? কবিতায় ব্যক্তভাবে কবি এই নামকরণ কত দূর সামঞ্জস্যপূর্ণ বলে তুমি মনে করো? হ্যাঁ, এবার দেখো এই যে উত্তর, তার উত্তরটা আমি স্ক্রল করছি, তোমরা দেখে নাও এবং খাতায় সুন্দর করে এই উত্তরটা টুকে নেবে। আমি আস্তে আস্তে কিন্তু স্ক্রল করছি। এবার চলে আসবো পরের প্রশ্নে। 5 দাগের প্রশ্ন, কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও। স্বামী বিবেকানন্দের যে স্বদেশ ভাবনা সেটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা সুন্দর করে লিখে নিও। কিছু কিছু জায়গায় তোমার টাইপিং মিস্টেক আছে, মিস নোবেল হবে, ঠিক আছে, সেগুলো একটু ঠিক করে নেবে। তারপর দেখো 5.2 কবার যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কোন ঘটনায় এই প্রমাণ পেয়েছিলেন তা লেখো। এর উত্তর লিখবে, এটা হচ্ছে সত্যজিৎ রায়ের রচিত কভার্স গল্প থেকে নেওয়া হয়েছে। তার উত্তরটা তোমরা সুন্দর করে এইভাবে লিখবে, আমি এটা স্ক্রল করে যাচ্ছি, এইভাবে তোমরা কিন্তু এই উত্তরটা লিখবে। এবার আমরা চলে আসছি 6 দাগে। 6 দাগে যেটা আছে, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। ভাবার্থ বা সারাংশ লেখো। এটা স্মরণ রাখা কর্তব্য যে পৃথিবীতে যেখানে এসে তুমি থামবে সেখান হতেই তোমার ধ্বংস আরম্ভ হবে, কারণ তুমি কেবল একলা থামবে, আর কেউ থামবে না। জগৎ প্রবাহের সঙ্গে সমগতিতে যদি না চলতে পারো তো প্রবাহের সমস্ত সচল বেগ তোমার উপর এসে আঘাত করবে, একবারে বিপর্যস্ত হবে, কিংবা অল্পে অল্পে কালঘাতের তলদেশে অবহিত হয়ে
ক্ষয়প্রাপ্ত হয়ে কালস্রোতের তলে এসে অন্তর্হিত হয়ে যাবে। হয় অবিরাম চলো এবং জীবন চর্চা করো, নয় বিশ্রাম করো এবং বিলুপ্ত হয়। পৃথিবীর এই রকম নিয়ম। হ্যাঁ, এছাড়াও তোমাদের আরো বিভিন্ন রকমের ভাবার্থ আসতে পারে। আমি সেই ভাবার্থ এবং ভাব সম্প্রসারণের আলাদা সাজেশন নিয়ে একটা ভিডিও আনতে চাচ্ছি। তোমাদের যদি সেরকম ভিডিও দরকার হয় তোমরা কমেন্টে বলবে, আমরা কিন্তু তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সেই ভিডিও আনবো। ভাব সম্প্রসারণ করো। এ জগতে হাই সেই বেশি চাই, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।